কিন্তু একটা বিষয় খেয়াল হতে ওর চোখ কপালে উঠে গেল। ও আয়েশা হাসানের জায়গায় ওসমান হাসানকে ভিডিওটা সেন্ড করে দিয়েছে। আসলে দুই ভাই বোনের প্রোফাইল পিকচারটা কিছুটা এক হয়, আর পদবী হাসান হয় বেচারি গুলিয়ে ফেলেছে। ও মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, কি সর্বনাশটা করেছি আমি! তিশার মাথায় হ্যাং হয়ে গেল। হঠাৎ একটা বিষয় মাথায় আসতে ও রিল্যাক্স গলায় বলতে লাগলো, কোনো সমস্যা নেই, ওসমান ভাইয়া জীবনে আমার মেসেজ সিন করবে না। যদি করেও তবে সেটা অনেক দেরি করে, তার আগে আমি আনসেন্ড করে দিব। তিশা মুখের কথা শেষ হওয়ার আগে ওসমান ওর মেসেজ সিন করে ফেলে। তা দেখে তিশার মাথায় বড় সড়ো একটা বাজ পড়ে। ওর হাত কাঁপতে শুরু করেছে। তবুও চটজলদি ওসমানের ইনবক্সে ঢুকে ভিডিওটা আনসেট করার চেষ্টা করতে লাগলো। কিন্তু ভাগ্য এতই খারাপ যে ডিলেট ফর এভরিওয়ান এর জায়গায় ডিলেট ফর মিতে ক্লিক করে ফেললো। 5 মিনিটে সুনসান নীরবতা। তিশার হাতে চাপ লেগে নিউজ ফিড চলে আসলো এবং সেখানে একটা অটোপ্লে ভিডিও বাজছে। ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে। আয়শা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। ও অবশ্য ফোনের মধ্যে ব্যস্ত। কাল রাত থেকে তিশাকে খুঁজে পাচ্ছে না ও। যে মেয়ে বেশিরভাগ সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে সেই কাল রাত থেকে লাপাতা। ফোন করার মতো ব্যালেন্সও নেই, তাই আয়শাও ফোন দিতে পারছে না। ও আরও একবার চেক করলো, না, তিশা এখনও অ্যাক্টিভ হয়নি। এতে করে বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে আয়শা বলতে লাগলো, শালা তোর কি স্বামী মরেছে? কতক্ষণ আগে মেসেজ দিয়েছি, এখনো সিন করিসনি? আজকে শুধু একবার দেখা পাই তোর। এসব বলতে বলতে অন্যমনস্ক হয়ে হাঁটছিল, যার ফলে হুট করে বারিশের সাথে ধাক্কা লেগে গেল। দুজন দুদিকে ছিটকে পড়ে গেল। এমনকি আয়শার হাত থেকে ওর ফোনটাও ছিটকে গেল। তা দেখে আয়শার বুক ফেটে যাওয়ার উপক্রম। কিন্তু মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে বাড়ি সেটা ক্যাচ করে নেয়। এতে করে আয়শা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতপর ফোনটা নেয়ার জন্য হাত বাড়াতে বাড়ি সেটা দূরে সরিয়ে বলে, এত তারা কিসের? দেখি তো মেসেঞ্জারে কার কার সাথে কথা বলো তুমি। কথা বলে বাড়ি আয়শার মেসেঞ্জারে চলে গেল। একটু পর ওর ভ্রুটা কুঁচকে গেল এবং বলতে লাগলো, এসব কেমন নিকনেম? তিশা দা লজ্জার মতো কুকড়ে যাওয়া প্লাস্টিক ডাইনোসর, মারিয়া দা বেয়াদবের হাড্ডিওয়ালা লজিকলেস মহিলা, জেরিনা পুতা সিঙ্গেল কমিটির জানালা, মেরিনা পুতা সিঙ্গেল কমিটির দরজা। আয়শা খপ করে ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। বারিশ ব্যস্ত গলায় বলতে লাগলো, আমি আরো দেখতে চাই। নিচে কার জন্য একটা আইডি দেখলাম, ফোন দাও। আয়শা কাট কাট গলায় বলল, দিব না। ওদের পর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, আপনাকে দেখানো যাবে না। বারিশ ভ্রু কুচকে বলল। কে? আয়শা গলা খাকারি দিয়ে বলল, স্যারের ছেলে, খুব কিউট আর সুদর্শন একটা ছেলে। বারিশ কয়েক মিনিট আয়শার দিকে তাকিয়ে থাকার পর হাই তুলে বলে, এত ঢপ মেরে লাভ নেই। সব স্যারের বাচ্চা কাচ্চা সম্পর্কে আমার ধারণা আছে, কোনো স্যারেরই জোয়ান ছেলে নেই। আয়শা থতমত খেয়ে গেল। ভেবেছিল চাপা মেরে একটু বারিশকে টেক্কা দিবে। বারিশ যদি স্যারের মেয়ের সাথে কথা বলতে পারে তাহলে ও নিজেও স্যারের ছেলের সাথে কথা বলতে পারে। কিন্তু সব ভেস্তে গেল। একটু পর একটা বুদ্ধি মাথায় আসতে ও গলা খাকারি দিয়ে বলে, কে বলেছিল ভার্সিটি স্যারের ছেলে? আমার কি আর কোনো স্যার নেই? বারিশের ভ্রু আবারও কুঁচকে গেল। ও ক্ষণকাল চুপ থেকে কাট কাট গলায় বলল, কোন স্যার? কোন ছেলে? আপনাকে কেন বলবো? বলবে না কেন? আমার জানার অধিকার নেই? না, নেই। তোমার ফোন দাও। কেন দিব? দিতে বলেছি। দিব না। বারিশ আয়েশার হাত থেকে ফোনটা কেড়ে নিতেই ধরলে আয়েশা ফোনটা অফ করে ফেলে। পাসওয়ার্ড তো আর বারিশ জানে না, তাই আয়েশা খ্যাট করে হাসতে হাসতেই বলে। এবার দেখুন। বারিশ ওর ফোন নিয়ে বেশ কয়েকবার চেষ্টা করার পর মেজাজ হারিয়ে ফেলে। অত্যন্ত রাগান্বিত স্বরে বলে, তোমার বাবার সাথে আজ বিকেলে আমার জরুরি কথা হবে। আয়েশা ঘাবড়ে গেল। ও মিনমিনে গলায় বলতে লাগলো, বাবার সাথে কথা বলবেন মানে? খবরদার উল্টাপাল্টা কিছু বলার চেষ্টা করবেন না। উল্টাপাল্টা কেন বলবো? শুধু বলবো তার মেয়ে কি কি করে বেড়ায়। আপনি দেখেছেন আমি কি কি করি? কখনো কোনো ছেলের সাথে দেখেছেন আমায়? কেন, আমি কি ছেলে না? আরে আপনার ব্যাপার আলাদা। কেন আমি আলাদা কেন? আপনি আমার স্বামী, আর ওই স্যারের ছেলের তো অস্তিত্বই নেই, বানিয়ে বানিয়ে বলে। আয়েশা চোখ বড় বড় হয়ে গেল। সত্য কথাটা এমন ফস করে মুখ থেকে বেরিয়ে যাবে সেটাও ভাবতেই পারেনি। অন্যদিকে বাড়ির বাঁকা হাসে এবং বলতে লাগলো, আমার সাথে বাড়াবাড়ি করার ফল তো তোমাকে পেতেই হবে। এই ফোন আজকে আমার কাছে থাকবে। আয়েশা বিস্ফোরিত গলায় বলতে লাগলো, না, আমি ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সেই জন্যই তো নেব। তোমাকে শাস্তি দেওয়া অতীব জরুরি। কথা বলেই বারিশ হাঁটতে লাগলো। আয়েশা ওর পেছন পেছন হাঁটতে লাগলো।
আর ফোন ফেরত নেওয়ার জন্য ঘ্যান ঘ্যান করতে লাগলো। বারিশ অবশ্য চুপচাপ হাঁটছে। ওর প্যান্টের পকেটে আয়শার ফোনটা সুরক্ষিতই আছে। আয়শার ঘ্যান ঘ্যান সময়ের সাথে সাথে বেড়ে গেল। এতে করেও বিরক্ত হয়ে বারিশ বলতে লাগলো, আর একটা কথা বললে একদিনের জায়গায় 1 সপ্তাহ ফোন পাবে না। তাছাড়া তুমি যে বিবাহিত হয়ে সিঙ্গেল কমিটিকে ধোকা দিচ্ছ, সেটাও কিন্তু ভাইরাল করে দেবো। আয়শা হতভম্ব হয়ে বলে, এই টপিকটা ক্লোজ করার জন্য না এক সপ্তাহ আমাকে দিয়ে কাজ করিয়ে নিলেন আপনি? হ্যাঁ নিয়েছি, তবে মুড পরিবর্তন হলে আবারও সবাইকে বলে দিতে পারি। এখন কথা বাদ দিয়ে চুপচাপ হাঁটো তো, ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। আয়শা চুপ থাকলো। ওর মুডটাই পুরো খারাপ হয়ে গেছে। ও হতাশ মুখে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎই একটা গাছের পেছনে পরিচিত মুখটা দেখতে পেতে ওর ভ্রু কুঁচকে গেল। ও বারিশের শার্টটা টানতে লাগলো। বারিশ অবাক হয়ে বলল, কি সমস্যা, শার্ট টানছো কেন? রাস্তাঘাটে আমার সাথে ইফটিজিং করার চেষ্টা করছো? আয়শা কথা না বলার ফোন করেছে, তাই ও পুনরায় বারিশের শার্ট টেনে ওকে ইশারায় গাছের দিকে তাকাতে বলে। বারিশ ইশারা অনুযায়ী সেদিকে তাকায় এবং ভ্রু কুঁচকে বলতে লাগলো, ওটা তোমার বান্ধবী তিশা না? আয়শা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। বারিশ পুনরায় বলতে লাগলো। ও গাছের পিছনে লুকিয়ে আছে কেন? আয়শা ইশারায় জানি না বোঝালো। বারিশ কিছুটা বিরক্ত হয়ে বলল। মুখে কি থুতু জমিয়ে রেখেছো? কথা বলছো না কেন? আয়শা মুখ খুলে বলতে লাগলো, আপনিই তো কথা বলতে মানা করেছিলেন। তাই বলে কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবে না? না তো, কথা বলতে মানা করেছেন মানে কোনো অবস্থাতেই কথা বলা যাবে না। কথা, আসলেই কথা। চুপ করুন তো, আগে দিশার ব্যাপারটা দেখি। আয়শা ছুটে গাছটার দিকে এগিয়ে গেল। অতঃপর ভ্রু নাচিয়ে বলে, এখানে লুকিয়ে থেকে কি প্রমাণ করতে চাচ্ছিস? তুই চাইলেই সিক্রেট এজেন্টের চাকরি পেতে পারিস। তিশা আশেপাশে সতর্ক চোখে তাকানোর পর বলতে লাগলো, তোর অপেক্ষাই করছিলাম। তো গাছের পিছনে থেকে কে অপেক্ষা করে শুনি? তাছাড়া তুই আমাদের বাড়িতে না এসে রাস্তায় একটা গাছের পেছনে দাঁড়িয়ে আছিস কেন? তিশা ভাব নিয়ে বলতে লাগলো, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে সারপ্রাইজ দিবি তো আগে বলবি না? এমন সারপ্রাইজ দিয়ে নিজেকে চোর প্রমাণ করার চেষ্টা করছিস কেন? সারপ্রাইজ কি আগে ভাগে কেউ বলে দেয় নাকি? বারিশ মাথা চুলকে বিড়বিড় করে বলতে লাগলো। গাধার ফ্রেন্ড গাধাই হয়। আয়শা তিশাকে বলতে লাগলো, হ্যাঁ বুঝলাম সব, চল ইউনিভার্সিটিতে যাই। আচ্ছা চল। আয়শা ভ্রু কুঁচকে বলল। তো গাছের পেছন থেকে বেরিয়ে আসছিস না কেন? বের হ। তিশা মিনমিনে গলায় বলল, না, শালা গাছকে কি সাথে করে ভার্সিটিতে নিয়ে যেতে যাচ্ছিস? নিয়ে যাওয়া যাবে? পাগল হয়েছিস? আয় বলছি। আয়শা টেনে তিশাকে গাছের পেছন থেকে বের করে আনলো। অতঃপর ওর হাত ধরে হাঁটতে লাগলো। বারিশ ওদের থেকে খানিকটাই সামনে হাঁটতে লাগলো। আয়শা বলতে লাগলো, তুই কাল থেকে অনলাইনে আসিসনি কেন? তিশার সেদিকে মনোযোগ নেই। ও আশেপাশে তাকাতে ব্যস্ত, একজন ব্যক্তিকে খুঁজতে ব্যস্ত। ওর অবস্থা খেয়াল করে আয়শা কপাল কুঁচকে বলতে লাগলো, কি সমস্যা তোর? মাথার তার ছিঁড়েছে নাকি চেংড়ি? না বেহেন। তাহলে এমন কেন করছিস? মনে হচ্ছে কাল রাতে চুরি করতে গিয়েছিলি, আর আজ তোকে যে কোনো মুহূর্তে পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে। তিশা বিড়বিড় করে বলল, তার চেয়েও বড় আকাম করেছিলি আয়েশু। আমার এবার কি হবে? কি বললি? তিশা চমকে উঠে বলল। কে শোনা? ওরা চুপচাপ হাঁটতে লাগলো। আয়শা অবশ্য আর চোখে বারবার তিশাকে লক্ষ্য করছে। ওদের এই নীরবতার মাঝে হুট করে ওসমান ঢুকে পড়ে, বলে, তোরা দুজন আমাকে ছেড়ে এসেছিস কেন? আচ্ছা, ওসমানের কণ্ঠ কানে যাওয়ার 1 সেকেন্ডের মধ্যে তিশা নিজের হাত থেকে আয়শার হাতটা ছাড়িয়ে নিয়ে ঘুরতে ঘুরতে পাশ দিয়ে হেঁটে যাওয়া দুটো মেয়ের মাঝখানে ঢুকে নিজেকে আড়াল করে ফেলল। ঘটনার আকস্মিকতায় আয়শা কিছুই বুঝে উঠতে পারল না। ও মৃদু চিৎকার করে বলল, তিশা কোথায় চলে গেল? বারিশ আর ওসমান চৌকিতে পিছু ঘুরে আয়শার দিকে তাকালো। আয়শার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। ও হতভম্ব গলায় বলতে লাগলো, আমি এতক্ষণ ভূতের সাথে হাঁটছিলাম, দিন দুপুরে জিন এসে আমায় ভয় দেখালো। ওসমান শান্তভাবে দাঁড়িয়ে আছে। বারিশ খানিকটা দ্বিধান্বিত গলায় বলতে লাগলো, আছে হয়তো আশেপাশে। কে? জিন? আরে না তিশা, হয়তো কোনো জরুরি দরকার ছিল। তে বলে এইভাবে না বলে চলে যাবে? তার চেয়েও বড় কথা, ওকে আজ অস্বাভাবিক লাগছিল। ও আসলেই জিন। ওসমান একটা গাড়ি দাঁড় করিয়ে বলল, উঠে পড়, ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। তোর বান্ধবীর কথা পরে ভাবা যাবে। আয়শা দ্বিধান্বিত। ওসমান বোনকে গাড়িতে বসিয়ে দিল। তারপর ওরা তিনজনই চলে গেল। ওরা চলে যেতেই তিশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে পাশে তাকাতে ও চমকে উঠল। মেয়ে দুটো ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তিশা মিনমিনে গলায় বলতে লাগলো, তোমাদের জামাগুলো ভীষণ সুন্দর, তাই একটু দেখছিলাম।
মেয়ে দুটো মুহূর্তের মাঝে খানিকটা লজ্জা পেয়ে বলল। তিশা ভীষণ ক্লান্ত শরীরে ভার্সিটি পৌঁছায়। নিজেদের জামার প্রশংসা শোনার পর মেয়ে দুটো পাক্কা 1 ঘন্টা ওকে বসিয়ে রেখে নিজেদের জামা সম্পর্কে বক্তব্য দিয়েছে। বেচারিকে মুখ বুজে সব বক্তব্য হাসি মুখে শুনতে হয়েছে। ছাড়তেই তো চাইছিল না ওরা দুজন, তবুও তিশা বহু কষ্টে ওদের কাছ থেকে পালিয়ে এসেছে। মরার উপর খাড়ার ঘা হিসেবে প্রথম ক্লাসটাও মিস গেছে ওর। ও হতাশার শ্বাস ফেলে ক্লাসের বাইরেই দাঁড়িয়ে থাকলো। স্যার ওকে ক্লাসে প্রবেশ করার অনুমতি দেয়নি। ক্লাসে স্যারের লেকচারের দিকে খানিকটা মনোযোগ দেওয়ার পর হঠাৎ পাশে তাকাতে ওর পিলে চমকে উঠল। ওসমান এদিকে এগিয়ে আসছে। সাথে সাথে তিশা দৌড়ে পিলারের পেছনে লুকায়। ও চোখ বন্ধ করে রেখে মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলো। একজোড়া পায়ের শব্দ ধীরে ধীরে দূরে চলে যাওয়ার শব্দ কানে যেতেই তিশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চোখ খুলে বুকে হাত দিয়ে বলল। যাক, বেঁচে গেলাম। ওসমান তিশার থেকে অল্প খানিকটা দূরে পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল। কেন, তুমি মারা গিয়েছিলে নাকি? তিশা ভয়ানক চমকে উঠে নিজের পাশে তাকায়। ওর মুখভঙ্গি খেয়াল করে ওসমান বলতে লাগলো। আমার থেকে পালানোর চেষ্টা করছো? কিন্তু কেন বলো তো? তিশা কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো, অতঃপর মনে মনে বলল। উনি মনে হয় দেখেননি ভিডিওটা। আমি হুদাই ভয় পাচ্ছিলাম, হয়তো ভুল করে সিন করে ফেলেছিলাম। কি হলো? তিশা কল্পনা থেকে বেরিয়ে এসে গলা খাকারি দিল এবং মুখটা হাসি হাসি করে বলল। কই না তো, আসলে ক্লাস মিস করে ফেলেছি, তাই পিলারের পেছনে এসে দাঁড়িয়ে আছি। ওসমান ওর দিকে খানিকটা এগিয়ে এসে অত্যন্ত শান্ত গলায় বলল। মিস করলে কিভাবে? আবারও চুমু দেওয়ার ভিডিও বানাচ্ছিলে? তিশা চোখ বড় বড় হয়ে গেল। ও ইতস্তত করেই বলতে লাগলো। আপনি ওসমান খানিকটা ধমক দিয়ে বলল। তোতলাচ্ছ কেন? এসব করে বেড়াও? এই, তোমার বাবার নাম্বার দাও আমাকে। তিশা মারাত্মক ভয় পেয়ে গেল। ও মিনমিনে গলায় বলতে লাগলো। আমার মোবাইলের বাবা নেই। ওসমান ভ্রু কুচকে বলল। সে আমি জানি, তোমার মোবাইলের মা আছে, আর সেটা হচ্ছে তুমি যে চুমু দিয়ে বেড়াও। তিশা নিজের কথা শুধরে নিয়ে বলে। আমি বলতে চাচ্ছি যে আমার বাবার মোবাইল নেই। মিথ্যা কথা বলার জায়গা পাও না? দ্রুত নাম্বার দাও। আমার বাবার মোবাইলের কোনো নাম্বার নেই। ও পরীক্ষায় ফেল করেছে, তাই কোনো নাম্বার নেই। ওসমান শান্ত চোখে তিশার দিকে তাকায়। তিশা দাঁত কেলিয়ে বলতে লাগলো। সত্যি বলছি, ও আসলেই ফেল করেছে। ক্লাস শেষে আয়শা মাঠের দিকে যেতে লাগে। ও এখনও ট্রমার মধ্যে আছে। তিশার ব্যাপারটা ওর মাথা থেকে যাচ্ছেই না। ভার্সিটি আসার পর থেকেই তিশার সাথে ওর দেখা হয়নি। অবশ্য দেখা হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ ওদের ডিপার্টমেন্ট ভিন্ন। মারিয়ার সাথেও আজকে ওর দেখা হয়নি। একটা ফাঁকা জায়গা বাছাই করে সেখানে আয়শা বসে পড়ে আর বিড়বিড় করে বলতে লাগলো। ওটা কি আসলেই তিশা ছিল? দিন দুপুরে জিন এসে ভয় দেখালো আমায়। ওর ভাবনার মাঝে তিশাকে দেখা যায়। আয়শা চটজলদি বসা থেকে উঠে ওর দিকে এগিয়ে গেল। তারপর খপ করে তিশার হাত টেনে ধরে বলে। তোর সাথে জরুরি দরকার ছিল। তিশা আচমকা এমন ঘটনায় চমকে ওঠে। ও একটু আগেই বহু কষ্টে ওসমানের হাত থেকে ছাড়া পেয়েছে, এখন আবার ওর বোনের খপ্পরে পড়ে গেল। আয়শা ওর হাত টেনে ধরে পুনরায় আগের জায়গায় নিয়ে গেল এবং গিয়ে নিজেও বসে তিশাকেও বসালো। তারপর আয়শা ব্যস্ত গলায় বলতে লাগলো। জানিস, আমি আজকে জিন দেখেছি, তাও আবার তোর রূপে। তিশা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলো এবং অবাক হওয়ার ভান করে বলল। তাই নাকি? হ্যাঁ, রাস্তায় গাছের পেছনে লুকিয়েছিল। কি যে অদ্ভুত আচরণ করছিল তুই ভাবতেও পারবি না। কি ভয়াবহ সেই পরিস্থিতি। তিশা অবাক হওয়ার ভান অব্যাহত রেখেই বলে। খুব কি অদ্ভুত আচরণ করেছিল? অদ্ভুত বলে অদ্ভুত। এত অদ্ভুত আচরণ কোনো মানুষ করতে পারে না। আমি তো ভেবেছিলাম তোর তো মাথার তার ছিঁড়ে গেছে, নতুবা আন্টির হাতে বেদম কেলানি খেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস। তিশা মনে মনে কাটকাট গলায় বলে। শালা, সুযোগ পেয়ে জানাই তাই বলছিস। আয়শা পুনরায় বলতে লাগলো। জিনটা তোর মতোই হুবহু দেখতে ছিল। এতই মিল যে কেউ তোদের দুজনকে আলাদা করতেই পারতো না। আজকাল দিনের বেলাতেও জিনের উৎপাত শুরু হয়ে গেছে। ছ্যাঃ। তিশা অন্যমুখ হয়ে জোরপূর্বক হাসতে লাগলো। কী সব করতে ইচ্ছে হচ্ছে শুধু একটা ভিডিও চক্করে। আয়শা ওকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে বলে। কি বেহেন, শুনছিস আমি কি বলছি? তিশা মুখে জোরপূর্বক হাসি বজায় রেখে আয়শার দিকে তাকিয়ে বলতে লাগলো। হ্যাঁ, অবশ্যই শুনছি এবং বুঝছিও। আয়শা এবার ভাব নিয়ে বলতে লাগলো। আমি তো প্রথমেই বুঝে গিয়েছিলাম ওটা তুই না। আমি তো শুধু ওই জিনের কাজ কারবার দেখার চেষ্টা করছিলাম। আমার ব্রেন কি আর বাকিদের মতো নাকি? কিছুদিন পর দেখবি আমি জিন ধরা শুরু করে দিয়েছি। তিশা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। শালা 1 নম্বরে ঢপারু। এত ঢপ তো সেরা ঢপারাও মারতে পারবে না। কি বলছিস?
তিশা গলা খাকারি দিয়ে বলল। আমি বলছিলাম কি, তোকে কেন দেখা দিল ওই জিন? আয়শা পুনরায় ভাব নিয়ে বলতে লাগলো। আরে ও ভেবেছিল আমি বোকা, কিন্তু আমি যে তলে তলে কত চালাক সেটা ধরতে পারিনি। আর তাছাড়াও আমাকে হয়তো ওর পছন্দ হয়েছিল, তাই আমাকেই দেখা দিয়েছে। তা বারিশ ভাইয়াকেও তো দেখা দিয়েছে। আয়শা চমকে উঠে বলে। তুই কিভাবে জানলি যে উনিও আমার সাথে ছিলেন? তিশা থতমত গলায় বলতে লাগলো। না মানে উনি তো তোর স্বামী, আর তাছাড়া প্রতিবেশী, তাই একসাথে আসাটাই স্বাভাবিক, যেহেতু আমি ছিলাম না। আয়শা ওর উত্তরে সন্তুষ্ট হয়ে বলতে লাগলো। তোর ব্রেন দিন দিন উন্নত হচ্ছে, আমার সাথে থাকিস তো তাই আর কি। তিশা মনে মনে বলল। শালা, এত ঢপ মারা কোথা থেকে শিখেছিস? আয়শা কিছুটা বুঝদারের মতো বলতে লাগলো। আমি আরো একটা কারণ খুঁজে বের করেছি। কি কারণ? কিসের কারণ? আরে জিন কেন আমায় টার্গেট করলো? কি বের করলি? কবরস্থানে গিয়ে একবার ওই গুন্ডাকে দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। অবশ্য ভয় পেয়ে না, ইচ্ছে করে জ্ঞান হারিয়েছিলাম। তখন হয়তো কোনো জিন আমাকে দেখে ক্রাশ খেয়েছিল, আর হয়তো ওই গুন্ডাগুলোকে দেখে ক্রাশ খেয়েছিল। তিশা ভয়ানক চমকে উঠে বলে। তোদের বাড়ির কবরস্থানের কথা তো আমার মনেই ছিল না। আমি জীবনও যাব না তোদের বাড়িতে। কথাটা বলে তিশা এক ছুটে সেখান থেকে পালিয়ে গেল। ওর কাণ্ডে আয়শা আহম্মক হয়ে গেল। ও হতাশ গলায় বলল। যাক বাবা, আমি কি বললাম আর ও কি বলল? জিন আমাকে দেখে ক্রাশ খেয়েছে, আহ, সেটা না বুঝে ভয়ের ঠেলায় পালিয়ে গেল। এত ভীতু! দেখিনিস, তোর বিয়ে কোনো এক কবরস্থানের পাশেই হবে। পরের সপ্তাহে চলে এসেছে। আজিম দুরু দুরু বুকে লাইব্রেরিতে পা রাখে। বারিশকে সেদিন ভাব নিয়ে কথাগুলো বললেও ও নিজেও কিছুটা দ্বিধান্বিত। আদৌ চিঠিটা খুঁজে পাবে কিনা সন্দেহ। তার উপর শাড়ি পরার শর্ত তো আছেই। যেদিকে চোখ যায় সেদিকে শুধু ডর আর ডর। সেই ডরকে বাড়ানোর জন্য ডন আন্টি এসে হাজির হলো। আজিমের কেন যেন আজকে ডন আন্টিকে দেখে মারাত্মক ভয় লাগছে। ওর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ডন আন্টি চোখ সরু করে ওর আপাদমস্তক দেখতে লাগলো। এতে করে বেচারার কপাল বেয়ে দ্বিগুণ হারে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। ও কপালের ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বিড়বিড় করে বলল। শালা এমনভাবে ভয় পাচ্ছি যেন ডন আন্টির মেয়েকে নিয়ে আমি ভেগে যাচ্ছি। শালা এমনভাবে ভয় পাচ্ছি যেন ডন আন্টির মেয়েকে নিয়ে আমি ভেগে গেছি। না না, ভেগে যাইনি, বরং ওনার মেয়েকে পাচার করে দিয়েছি। ডন আন্টি আরও কিছুক্ষণ আজিমের আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর গম্ভীর গলায় বলেন। কি অপরাধ করেছো দ্রুত বলো। আজিম চমকে উঠে বলে। আমি কোনো অপরাধ করিনি। তাহলে এত অস্বাভাবিকভাবে ঘামছো কেন? আজিম আরও একবার নিজের ঘাম মুছে গলা খাকারি দিয়ে বলল। জানি না ডন আন্টি, কিন্তু আপনাকে দেখে আমার আজ প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু কী কারণে সেটা আমি জানি না। মহিলার মুখটা আরও কঠিন হয়ে গেল। আজিম সেই ভয়ঙ্কর চাহনির থেকে বাঁচার জন্য বই খুঁজতে লাগলো। ও এক এক করে বইগুলো দেখতে লাগলো। হুট করে পেছন ফিরে দেখলো ডন আন্টি ওর পেছনে দাঁড়িয়ে আছে। এতে করে আজিম চমকে উঠে বলে। সত্যি বলছি, আমি কোনো ভুল করিনি। মহিলা কোনো প্রতিক্রিয়া করলেন না। আগের মতোই গম্ভীর মুখে আজিমের দিকে তাকিয়ে থাকলেন। সেটা দেখেও না দেখার ভান করে আজিম এক এক করে সব বইয়ের উপরে চোখ বুলিয়ে যেতে লাগলো। অবশ্য ডন আন্টি এখনও ওর পেছন পেছন হেঁটে চলেছে। বুক ভরে শ্বাস নিয়ে নিজের মনকে শান্ত করে আজিম একটা বই হাতে তুলে নিল। শার্লক হোমস সিরিজের একটা উপন্যাস, দ্য ভ্যালি অফ ফিয়ার। কী জন্য এই বইটা বাছাই করলো সেটা আজিম নিজেও জানে না। বইটা নিয়ে ও লাইব্রেরির সবচেয়ে নিরিবিলি একটা জায়গায় বেছে নেয়। ডন আন্টি এবারও ওর পিছু পিছু সেখানে গিয়ে উপস্থিত হয়। তা দেখে আজিম মিনমিনে গলায় বলল। ডন আন্টি, দয়া করে আমাকে ভয় দেখাবেন না। মহিলা নড়লেন না। আজিমও হতাশার শ্বাস ফেলে বড় করে শ্বাস নেয় এবং দুরু দুরু বুকে বইয়ের প্রতিটা পৃষ্ঠা উল্টাতে লাগে। এক একটা পৃষ্ঠা উল্টাচ্ছে আর আজিমের বুক কেঁপে কেঁপে উঠছে। এটা ভেবে যে এই বুঝি একটা রঙিন কাগজ বেরোবে। এভাবে করতে করতে বইয়ের অর্ধেকের বেশি পৃষ্ঠা উল্টানো হয়ে গেল, কিন্তু চিঠির দেখা নেই। আজিমকে হতাশায় ঘিরে ধরে। মুখটা একদম করুণ হয়ে গেছে বেচারার। ওর মুখের এমন পরিবর্তন দেখে ডন আন্টিরও ভ্রু কুঁচকে গেল। বইয়ের শেষের দিকে চলে এসেছেও, আর কোনো আশা নেই। আজিম যখন সব আশা ছেড়ে দিল এবং মনে মনে ঠিক করে নিল কোনো শাড়ি পরবে, ঠিক সেই মুহূর্তে বইয়ের শেষ পাতায় একটা রঙিন কাগজ পাওয়া গেল। আজিম প্রথমে হাঁ হয়ে তাকিয়ে রইল। ওর মাথায় কাজ করছে না। আসলে কি খুঁজে পেয়েছে নাকি স্বপ্ন দেখছে? ও কম্পিত গলায় বলতে লাগলো। ডন আন্টি, আমার হাতে একটা সিমটি কার্টন। মহিলা হকচকিয়ে গেলেন। আজিম নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল।
প্লিজ কাটুন। হতভম্ব অবস্থাতে উনি আজিমের হাতে চিমটি কাটেন, কিন্তু এত জোরে কাটলেন যে আজিম এক প্রকার লাফিয়ে উঠে বলে, উফ, চামড়া ছিঁড়ে নিতে চান নাকি? কথাটা বলে হাত মালিশ করতে লাগলো এবং ঠিক সেই মুহূর্তে চোখের সামনে রঙিন কাগজটা এখনও থাকতে দেখে ওর মুখের পড়তে পড়তে হাসি ছড়িয়ে পড়ে। ও চিমটির কথা ভুলে গিয়ে চিঠিটা হাতে নিয়ে সেখানে চুমুকে উচ্ছ্বাসিত গলায় বলতে লাগলো, আমি পেরেছি, আমি পেরেছি ডন আন্টি, আমি পেরেছি চিঠিটা খুঁজতে। আজিম উত্তেজনায় থরথর করে কাঁপছে, খুশিতে ওর চোখ দুটো চিকচিক করছে। মহিলা অনুসন্ধানী নজরে ওর দিকে ক্ষণকাল তাকিয়ে থাকেন এবং খুব দ্রুতই ব্যাপারটা বুঝে ফেলেন। এই লাইব্রেরিতে এমন বহু কাহিনী উনি ঘুরতে দেখেছেন। আজিম ডন আন্টির কথা রীতিমতো ভুলে গিয়ে চিঠির ভাঁজ খুলতে লাগলো। আজও ওর হাত দুটো কাঁপছে, সাথে বুকটাও লাফালাফি করছে। তবে সবসময় স্বস্তির বিষয় এটাই যে আজকে জ্ঞান হারায়নি। আজিম বড় করে শ্বাস নিয়ে চিঠি পড়া শুরু করলো। অপরিচিত। আমি খানিকটা অবাকই হলাম যে আপনি চিঠিটা খুঁজে পেয়েছেন। এত বুদ্ধিমান পুরুষ যে দুনিয়াতে এখনও আছে সেটা আমার কাছে নবম আশ্চর্য। সে যাই হোক, শার্লক হোমস প্রেমীদের কাছে এই উপন্যাস তো সবচেয়ে পছন্দের হওয়ার কথা। এখানে দুর্ধর্ষ এক সাহসী পুরুষের জার্নি ছিল যা আমাকে অসম্ভব মুগ্ধ করেছে। আশা করি আপনিও আমাকে মুগ্ধ করবেন। জানি না এই চিঠি বিনিময়ের গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে, তবে আমি চাই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত গিয়ে শেষ হোক। চিঠির অপেক্ষায় থাকলাম। ঠিক এই জায়গাতেই যেন চিঠি পাই। আমার বানানো পদ্ধতি আমার উপর খাটানোর চেষ্টা ভুলেও করবেন না। আমি যে বুদ্ধিমতী সেটা প্রমাণ করার জন্য আলাদা করে আপনার মতো চিঠি খোঁজার প্রয়োজন নেই। ভালো থাকবেন। আর হ্যাঁ, এই বই কেন বাছাই করলেন সেটা জানতে চাই। ইতি অপরিচিতা। আজিমের হাতের কম্পন দ্বিগুণ বেড়ে গেল। ও চিঠিটা আরও কয়েকবার পড়ল। যতবার পড়ছে ততবারই মনে হচ্ছে নতুন কোনো চিঠি পড়ছে। একটা চিঠি এত ভালো লাগতে যাবে কেন? আশ্চর্য। আজিম সত্যিই নিজের কাণ্ডে অবাক। ছোট্ট একটা কাগজের টুকরো, সেখানে লেখা কয়েকটা বাক্য ওকে এত পরিমাণ খুশি দিচ্ছে কেন? আজিম এক হাতে চিঠি আঁকড়ে ধরে অন্য হাতে নিজের চুলে হাত বুলিয়ে মোচড় মোচড় করে হাসতে হাসতে বলল, আল্লাহ আল্লাহ, আমি কি পাগল হয়ে গেলাম? এত লজ্জা লাগছে কেন? আম্মু যদি জানতে পারে যে আমি আর লজ্জা হয়, তাহলে তো চিৎ পটাং হয়ে পড়ে যাবে। নিজের মনে মনে কথা বলা শেষ করে ও ডন আন্টির দিকে তাকায় এবং ভ্রু কুঁচকে বলতে লাগে, ডন আন্টি, আপনি কি মেকআপ করেছেন? আজিমের কাণ্ড দেখে মহিলা হকচকিয়ে যায় এবং ওর কথা শুনেও নিজের স্বাভাবিক করার জন্য গলা খাকারে দিয়ে উনি বলেন, কেন? না মানে, আপনাকে অসম্ভব সুন্দরী লাগছে। এত সুন্দর একজন গার্ড লাইব্রেরির দায়িত্বে থাকলে ছেলেরাও তো রোজ রোজ চলে আসবে বই পড়তে। মহিলা মনে হয় খানিকটা লজ্জা পেলেন। তা খেয়াল হলে আজিমের মতো উনিও চমকে গেলেন, কারণ অনেক দিন হয়ে গেছে উনি লজ্জা পান না। লজ্জা কিভাবে পায় সেটাও মূলত ভুলে গেছেন। আজিম চিঠি হাতে বসা থেকে উঠে দাঁড়ালো। ওর সারা শরীর এখনও উত্তেজনায় কাঁপছে, তবে মুখটা এলইডি বাল্বের মতো চকচক করছে। ও আবারও বলতে লাগলো, ডন আন্টি, আপনাকে ভীষণ সুন্দর লাগছে আজ। আপনার স্বামী কিন্তু জিতেছে। আজিমের মাথা চক্কর দিচ্ছে। এই পর্যায়ে ওর মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল। তার মানে আজকেও জ্ঞান হারিয়েছে সে। ডন আন্টি ব্যস্ত হয়ে ওর দিকে ঝুঁকলেন এবং বলতে লাগলেন, এই ছেলে, কি হয়েছে? আজিম জবাব দিল না, কারণ বেড়া জ্ঞান হারিয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে ও অজ্ঞান অবস্থাতেও 32 পাটি দাঁত বের করে হাসছে। তা দেখে মহিলা আহাম্মক হয়ে বলেন, প্রেম মানুষের দাঁত এভাবে বের করে দেয়, তা একে না দেখলে জানতাম না। ফজরের নামাজ শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আয়শা নিজের রুমে এসে বসে পড়ে। সপ্তাহে যে কোনো একটা দিন ও মন খারাপ করে থাকে, যে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে থাকে। আজকে সপ্তাহের ঠিক সেই দিনটা। আজকে আয়শার মন খারাপের দিন। রুমে অন্ধকার হওয়ায় ও জানলা খুলে দিল। প্রথমে ওর চোখে পড়ল সকালের অপরূপ সৌন্দর্য। সূর্যের আলোয় আলোকিত অপরূপ এক সকাল। গাছে গাছে অনবরত কিচিরমিচির করে চলা ও এক ঝাঁক পাখি, এবং সর্বশেষ নজরে আসলো নিজের সম্মুখের আরেকটা রূপ, বারিশের রূপ। বারিশের রুমের জানলা খোলা, তার মানে বারিশ জেগে আছে। এটা একটা আশ্চর্যের বিষয় বলা চলে, কারণ বারিশ ফজরের নামাজ পড়ার পর মরার মতো ঘুমোয়। আজ তার ব্যতিক্রম দেখে একটু খটকাই লাগলো ওর। আয়শা আর এক পলক বারিশের খোলা জানলার দিকে তাকে মুখ ভেঙচি কেটে বলে, নিশ্চয়ই সকাল সকাল রূপচর্চা করছে গুন্ডাটা। স্যারের মেয়েকে পটাতে হবে না?
কথাটা বলে আয়শা বেশ কয়েকবার মুখ ভেঙচি কেটে পুনরায় আগের জায়গায় গিয়ে বসে পড়ে। আজকে মন খারাপের দিন, আজ অন্য কিছু ভেবে মাথা খারাপ করা যাবে না। নিজের সিদ্ধান্তে অটল থেকে আয়শা মন খারাপ করে বসে থাকলো। হঠাৎই বারিশের হাসির আওয়াজ কানে ভেসে আসতে ও চকিতে সামনের দিকে তাকালো। দেখতে পেল বারিশ কারোর সাথে ফোনে কথা বলছে আর হাসছে। আয়শার মনে পড়ছে না বারিশকে এর আগে এত খুশি হতে কখনো দেখেছে কিনা। বারিশের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর আয়শা নিজের অজান্তেই বলে ফেলল। স্যারের মেয়ে এত সকাল সকাল ফোন দিয়েছে? নিজের কথা কানে যেতেই আয়শা কিছুক্ষণের জন্য থম মেরে গেল। নিজেকে খানিকটা ধাতস্থ করে ও নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ে বলে, তার মানে স্যারের মেয়েকে নিয়ে বলা সব কথাই সত্য ছিল? ওনার আসলে স্যারের মেয়ের সাথে সম্পর্ক আছে কোনো? কথাটা বলে আয়শা সামনের দিকে তাকালো। বারিশ এখনো কথা বলছে, ওর মুখে ছড়িয়ে আছে অসম্ভব সুন্দর হাসি। অবশ্য সেই হাসি আয়শার কাছে খুবই বিশ্রী লাগছে এবং পাশাপাশি ওর মন খারাপের দিনটা আরও বেশি বিষাদে ছেয়ে গেল। বিষাদের পাশাপাশি আয়শার প্রচণ্ড রাগও লাগছে। মনে হচ্ছে বারিশের জিহ্বা টেনে ছিঁড়ে দিতে, তাহলে তো আর কথা বলতে পারবে না। হঠাৎই একটা কথা মাথায় আসতে ও ভ্রু কুঁচকে বলে, অন্য কারো সাথেও তো কথা বলতে পারে। কয়েক সেকেন্ড নিশ্চুপ থাকার পর নিজের কথার বিরোধিতা করে ও বলে, কখনোই না। মেয়ের সাথে কথা বলেই কেবল মুখ থেকে এমন মারাত্মক ঝাঁকানাকা হাসি বের হয়। এই কথাটাতে বেশি সন্তুষ্ট হলো আয়শা। ফলে ওর রাগ তরতর করে বেড়ে গেল। শেষে সহ্য করতে না পেরে আয়শা জানালা বন্ধ করে দিয়ে বসে থাকলো। কয়েক মিনিট পিনপতন নীরবতা বিরাজ করলো। হঠাৎই মনটা খচখচ করতে আয়শা উঠে গিয়ে আলতো করে জানলাটা খুলে সামনে উকি ঝুঁকি দিল। বারিশ এখনও ফোনে কথা বলছে। এতে করে আয়শার মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল, এত কিসের রসের আলাপ শুরু করেছে বেয়াদবটা? আয়শার ভেতর থেকে এক সত্তা বলে উঠল। বললে বলুক, তাতে তোর কি? আয়শা উত্তরে বলল, আমার কিছুই না, কোনো কিছুই যায় আসে না। এই যে জানালা বন্ধ করলাম, আর দেখবো না ওটা কি করছে। আয়শা জানলা বন্ধ করে পুনরায় গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। আবারও মনটা খচখচ করছে। তাই ও গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে অল্প করে জানলা খুলে দিল। বারিশ এখনও কথা বলছে। আয়শা তা দেখে রাগ করার আগে ওর ভেতরে থাকা সত্তাটা ওকে ব্যঙ্গ করে বলল। এটা কি হলো? আয়শা থতমত গলায় বলতে লাগলো, না মানে দেখছিলাম সূর্য এখন আকাশের কোথায়। এই সময় সূর্য ঠিক কোথায় বসে থাকে সেটাই দেখতে জানালা খুলেছি। অবশ্য দাঁড়িয়েও থাকতে পারে, আমি শিওর না। সত্তাটা গলা খাকারি দিয়ে উঠল। সত্যি বলছি, ওই গুন্ডা যা ইচ্ছে করুক তাতে আমার কি? আমি তো সূর্যকে নিয়ে টেনশনে আছি। এই গরমে না জানি কত কষ্ট হচ্ছে ওর। অবশ্য সূর্যের জন্য আমাদের গরম লাগে, তাই বলে এটা না তো যে ওর নিজের কোনো গরম লাগে না। ওরও তো জীবন নাকি? আয়শা ইচ্ছাপূর্বক হেসে হেসে বলে। নিজেই নিজেকে সূর্য দেখার বাহানা দিয়ে আয়শা রুম থেকে বেরিয়ে উঠোনে চলে আসে। আসলে জানলা দিয়ে দেখে পোষাচ্ছিল না। যদিও এই কথাটা জীবনেও স্বীকার করবে না, তবুও এটাই সত্যি। আয়শা সূর্য দেখার ভান করে আকাশে তাকাতে লাগলো। তবে আর চোখে নজরে রাখলো বারিশের জানলার দিকে। বারিশ এখনও কথা বলেই চলেছে। আয়শা এতে করে চরম বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, এত কি এমন কথা বলছে? এই গুন্ডাকে গুনে গুনে 5টা লাথি দেওয়া উচিত। পর মুহূর্তে ও কাট কাট গলায় বলল, যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলুক, যতক্ষণ ইচ্ছা কথা বলুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। মুখে এই কথাটা বললেও আয়শা বারিশের কথাবার্তা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠল। ও একটু একটু করে এগোতে লাগলো। অবশ্য উপরে বোঝাতে লাগলো ও সূর্য দেখার জন্য এসেছে। ও নিজের মনকে বলতে লাগলো, এখান থেকে সূর্যকে ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু এগুই, নিশ্চয়ই বেচারা গরমের তোপে ঘেমে গেছে। এসব বলতে বলতে আয়শা এগিয়ে গেল। এবারও দেয়ালের একদম কাছাকাছি চলে আসলো। রাস্তা ফাঁকা, তাই বারিশের কথা সহজেই কানে আসার কথা। আয়শা দেয়ালে কান লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ওর কানে ভেসে আসলো বারিশের উচ্ছ্বাসিত গলায় বলা, জি জি, আল্লাহ চাইলে সব সম্ভব, চিন্তার কোনো কারণ নেই, আর শুধু একটা বছরের অপেক্ষা। আয়শার চোখ বড় বড় হয়ে গেল। রাগে ও সারা শরীর জ্বলে যাওয়ার উপক্রম। ও অত্যন্ত রাগান্বিত স্বরে বলতে লাগলো, তুই স্যারের মেয়েকে 1 বছরের মধ্যে বিয়ে করার আশ্বাস দিচ্ছিস? বেয়াদবের হাঁটি, তোর উপর জ্বলন্ত সূর্য ছুঁড়ে মারা উচিত। আয়শার রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। কান এখনও দেয়ালের সাথেই লাগানো। আবারও বারিশের কণ্ঠস্বর ভেসে আসলো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আর পরিবারের পক্ষ থেকে কেউ ঝামেলা করবে বলে তো মনে হচ্ছে না, সবাই অনেক সাপোর্টিভ। আয়শা দাঁতে দাঁত চেপে বলল, শালা তোর বউ সাপোর্টিভ না, বিয়ের দিন তোর মাথা কবরস্থানের জিনগুলোকে খাইয়ে দেবে। ওদেরও তো খাওয়ার ইচ্ছে হয়।
বাড়ি শেষে এসে কিছু কথা বলছে। আয়শা সেসব কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছে না, শুধু হাসিটাই শুনতে পাচ্ছে। আয়শা আরও জোরে কানটা দেয়ালে চেপে ধরে। ওদিকে বাড়ির জানলা ছেড়ে রুমের ভেতরের দিকে চলে গেল। ওসমান পড়াশোনা শেষ করে 1 কাপ চা হাতে উঠোনে আসে। এসেই বোনকে দেয়ালের সাথে চিপকে থাকতে দেখে ভ্রুকুচকে বলতে লাগলো,